শুরু করার আগে এসআর ফাটকের একটা বই আছে, তার একটা লাইন মনে পড়ছে, সে দিয়েই শুরু করছি। স্পষ্ট মনে আছে, ওনার বইতে লেখা আছে, ক্লিনিক্যালি ফর ইনলার্জ অ্যান্ড ইনডিউরেটেড গ্ল্যান্ড স্পেশালি টনসিল অ্যান্ড ব্রেস্ট। উনি এক কথায় লিখে দিয়েছে, উনি ক্লিনিক্যালি দুটো জায়গায় ব্যবহার করেছে, স্পেশালি দুটো গ্ল্যান্ডসে ব্যবহার করেছে। একটা হলো টনসিল, একটা হলো ব্রেস্ট। দুটো জায়গায় নিশ্চয়ই কিছু না কিছু সেখানে হয়েছে। এবং দেখবেন যাদের কাছে অরিজিনাল বইটা আছে, ওখানে লিউকোসাইটোসিসের ডানে এবং বামে দুটো স্টার দিয়ে উনি চিহ্নিত করে দিয়েছেন যে লিউকোসাইটোসিস মানে কিছুক্ষণ আগে যে ডাক্তার ইয়াসিন বলছিল, আমি একটা ক্লিনিক্যাল টিপস শেয়ার করেছিলাম ভিডিও আকারে, আমি ওইটাতে কাজ করেছি, রেজাল্ট পেয়েছি, তারপরেই আমি শেয়ার করেছি। অহেতুক কোনো জিনিস কিন্তু আমি কখনো শেয়ার করি, খুব ভালো কাজ। এছাড়াও জেনারেলি এরা ঠান্ডা বাতাস পছন্দ করে, কাজকর্মে এদের কষ্ট বাড়ে। এটা হলো ফাটকের বইতে লেখা। আমরা এই ব্যারাইটা আয়োডের এখন একটা চিত্র অঙ্কন করব গল্প আকারে। লিখে নেন খাতায়, নাম্বার 1 হট, প্লাস দেন ফাস্টি, গরম প্লাস তৃষ্ণা, দ্রুত বা তাড়াহুড়ো প্লাস এক্সট্রোভার্টেড, কিছু পেটের মধ্যে রাখতে পারে না, ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, সব প্রকাশ। এটাই হলো ব্যারাইটা আয়োড। এটাই এখন কথা হচ্ছে, ব্যারাইটা একটা আর আয়োড একটা। ওই যে কয়দিন আগে যে বলছিলাম আমি একটা ওষুধ ব্যবহার করি, ওগো উত্তর আজকে দেব। আমি একটা ওষুধ ব্যবহার করি কিন্তু এক বোতলের মধ্যে। আমি একটা ওষুধ ব্যবহার করি কিন্তু এক বোতলের মধ্যে, কিন্তু এখানে দুইটা ওষুধ তো এক বোতলে দিচ্ছেন। এখন বলবেন এভাবেই তো প্রুভিং হয়েছিল, তাহলে আপনাকে আরো আগে জানার কথা। টাইপস অফ ব্যারাইটা যদি বলি, ব্যারাইটার প্রকারভেদ, তাহলে ব্যারাইটা অ্যাসিটিকা, ব্যারাইটা কার্ভ, ব্যারাইটা আয়োড, ব্যারাইটা মিউর, ব্যারাইটা সালফ। নাকি সব থেকে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো ব্যারাইটা কার্ভ, মানে এটা থুটস্থ মুখস্থ। কেউ কেউ ব্যারাইটা মিউর, তার থেকে একটু কম ব্যারাইটা আয়োড, আর যারা ব্যারাইটা সালফ জানেন তারা ওটা ব্যবহার করেন। তাছাড়া কেউ করে না বলতেই চলে। 100 জন ডাক্তারের মধ্যে সালফ একজন ব্যবহার করে, কিন্তু 100 জনের মধ্যে 100 জনই ব্যবহার করে হলো ব্যারাইটা কার্ভ। এখানে অনেকে এমনও উপস্থিত আছেন যে ব্যারাইটা গ্রুপের কয়টা ওষুধ, গ্রুপ অফ ব্যারাইটা কি, এটা সম্পর্কেও অজানা। দেখেন, অল ব্যারাইটা, যতগুলো ব্যারাইটা আছে, যতগুলো মেডিসিনের শুরুতে শেষে ব্যারাইটা শব্দ আছে, তাদের সবার একটা চিত্র। এরপরে যখন অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিকা যুক্ত হবে, আর একটা চিত্র, দুটো হবে। কার্ব যখন যুক্ত হবে, ওই ক্যালকেরিয়ার কার্বের যুক্ত হবে। আয়োড যখন যুক্ত হবে, আয়োডেটামের গল্প এসে যুক্ত হবে। মিউর যখন যুক্ত হবে, ওই যে নাট্টা মিউর বলে একটা ওষুধ আছে, লবণ থেকে তৈরি হয়, ওর গল্প যুক্ত হবে। সালফ যখন যুক্ত হবে, সালফারের গল্প এসে যুক্ত হবে। তাহলে যদি এভাবে জোরে সোরে করে বলি, তাহলে আমরা কেউ একটা ওষুধ ব্যবহার করি না, দুটো একসাথে মাইরে এক বোতলে দিয়ে বলি এই দেখো একটা ওষুধ, কখনোই করি না। ব্যারাইটা কার্ভ, ব্যারাইটা কার্ভ, ব্যারাইটা আয়োড। তাহলে প্রথমেই আমরা এখন জেনে নিই অল ব্যারাইটার বৈশিষ্ট্য কি। আমরা আয়োডের গল্প পরে শুনবো, আগে সকল ব্যারাইটার গল্প শুনে নিই। ফার্স্ট অফ অল, প্রথম কথা যেটা মনে রাখতে হবে,
অ্যাকশন অন গ্রোথ। সমস্ত বেড়াইটা গ্রোথের ওপরে কাজ করে। গ্রোথ শরীরে চর্বিযুক্ত হোক, যাই কিছু হোক না কেন, যত গ্রোথ আছে সব গ্রোথের ওপরে বেড়াইটা কাজ করার ক্ষমতা রাখে। এখন যদি বলেন মেইনলি অ্যাকশনটা কোথায়, সেটা বলতে হবে অল বেড়াইটার একটা মেইনলি অপশন আছে, সেটা কি হয় চিলড্রেন আর না হলে ওল্ড এজড পিপল, হয় বৃদ্ধ লোক আর না হলে শিশু। এর মাঝখানে যারা আছে এগো বেড়াইটা দেওয়া ফাও ফাও, এদের বেড়াইটা দেওয়া কি ফাও ফাও। লক্ষণ পাইলে দেবেন, সমস্যা কি, ওটা যুক্তি তর্কের জন্য বলতেছি। মাঝখানের গুলা ফাও ফাও। এরপরে কি চিলড্রেনদের মধ্যে যদি বলি, যারা প্রতিবন্ধী, যারা ডিফেক্ট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মেন্টালিও তার ডেভেলপমেন্ট হচ্ছে না, ফিজিক্যালিও ডেভেলপ হচ্ছে না, বলবেন এ তো বেড়াইটা কার্ভের সম্পদ, সিমটমস বললেন। নো, এটা সমস্ত বেড়াইটার মধ্যেই আছে, আমি কার্ভের গল্প বলিনি। আচ্ছা, তারপরে কি পাচ্ছি, ওদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোর মধ্যেও ডেভেলপমেন্ট পাবো না। বাচ্চাদের মধ্যে 2 বছরের বাচ্চাকে দেখে মনে হচ্ছে 3 বছর, 3.5 বছরের বাচ্চা হয়ে গেছে, কাপড় কিনতে গিয়ে কিনতে হচ্ছে। আর বেড়াইটা গ্রুপের বাচ্চাগুলোর দিকে তাকাইলে মনে হবে ও তো 1 বছরের বাচ্চা, কিন্তু ওর বয়স 5 বছর। মানে বামন, সোজা কথা, তারা বামন টাইপের আছেন, রাগ করেন না। এগুলা বেড়াইটা গ্রুপের, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি আপনি এই গ্রুপের মধ্যেই থাকবেন, যদি গ্রুপ ওয়াইজ বলে থাকি। এখন যদি বলেন আমাকে ন্যাট্রামিউর দিতে হবে, ওই যে ওখানেও গল্প আছে, ওদিকেও আপনি যেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু গ্রুপ অফ রেমেডি। এখন প্রশ্ন হলো, আমাদের হোমিওপ্যাথিতে কতগুলো গ্রুপ আছে, যেমন অ্যাসিড গ্রুপ আছে, অ্যান্টিমনি গ্রুপ আছে, আর্জেন্টাম নাইট্রিকাম আছে, আর্জেন্টাম গ্রুপ, যেখানে আর্জেন্টাম, ব্রোমেটাম, তারপরে কার্বনিকাম, সায়ানিটাম, ফ্লোরেটাম, আয়োডিটাম, মেটালিকাম, মেয়োরিটিকাম, এগুলা সব আছে। পরাম গ্রুপ আছে, এই যে বেড়াইটা গ্রুপ আজ বলছি, ক্যালকেরিয়া গ্রুপ আছে, কার্বন গ্রুপ আছে, ফেরাম গ্রুপ আছে, হেভি মেটাল গ্রুপ আছে, আয়োডিটাম গ্রুপ আছে, ক্যালি আছে, ম্যাগনেসিয়াম আছে, মিউরিটিকাম আছে, নেট্রাম গ্রুপ আছে, হ্যাঁ, ফসফরাস গ্রুপ আছে, স্টারনাম গ্রুপ আছে, আরো 2-3টা গ্রুপ আছে, এই মুহূর্তে ব্রেনে আসতেছে না। তবে টোটাল গ্রুপ হচ্ছে আমাদের 20টা। কয়টা বলেছি? টোটাল গ্রুপ 20টা গ্রুপ আছে আমাদের। আপনাকে যদি অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রশ্ন করে আমাদের তো গ্রুপ ওয়াইজ রেমেডি আছে, তোমাদের আছে? বলবেন হ্যাঁ বেটা আমাদেরও আছে। আমাদের গ্রুপ হলো কটা? 20টা গ্রুপ। শুনবেন নাম, এই যে আমি যেমন ঝড়ের মতন বলে দিলাম, ঠিক এভাবেই বলবেন। এই ঝড়ের মতো বক্তৃতা করাটাও বেড়াইটাদের মারাত্মক লেভেলের লক্ষণ, মারাত্মক লেভেলের লক্ষণ। আর এইরকম স্পিডি কথা যদি আপনারা কেউ ধরতে না পারেন, দিয়ে যদি বলেন স্যার সরি আর একবার বলেন, আপনিও বেড়াইটাদেরই বংশের লোক। এখন তো কেউ ভয়ে প্রশ্নই করবে না যে কন কি এখানে হোমিওপ্যাথি বের করছেন। হ্যাঁ, এখানেও হোমিওপ্যাথি আছে, এখানেও হোমিওপ্যাথি আছে। ফসকাইতে পারবেন না বাপু, কারণ আমার প্যাথিটা হলো ন্যাচারাল, আমরা ওর মধ্যেই বাস করছি। তাহলে আমাদের টোটাল গ্রুপ কয়টা? 20টা। মনে রাখতে হবে আমাদের টোটাল গ্রুপ হলো 20টা, 21টা কিন্তু এখনো হয়নি। আচ্ছা, এরপরে হলো অল ভ্যারাইটা ইনলার্জ অফ গ্ল্যান্ড এবং কি অ্যাডিনয়েডস, এর উপরেও কাজ করে। আচ্ছা, তারপরে এবার বলি এদের মানসিক দিকটা কেমন। এরা স্লোনেস, এরা অলস, এরা অলস পুরা লোক, এরা স্লো, এরা স্লো, ধীর গতিতে কাজ করে, এদের স্লো অ্যাকশন, এরা আস্তে আস্তে কাজ করে এবং এরা নড়াচড়াও করে আস্তে আস্তে।
এদের শরীরের যেখানে সেখানে গ্ল্যান্ডগুলো ইনলার্জ হতে পারে। chronic enlarged tonsil and tendency to suppuration স্পষ্ট কয়েকটা মেডিসিনে আছে, তার মধ্যে ব্যারাইটা গ্রুপের মধ্যেও আছে। এরপরে টেন্ডেন্সি টু ক্যাসেস কোল্ড, সহজেই ঠান্ডা লাগার প্রবণতা। সেনসিটিভ টু কোল্ড এয়ার, ঠান্ডা বাতাস ভালো লাগে, আবার ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে, ঠান্ডা বাতাস ভালো লাগে। অ্যামেল বেটার কোল্ড ওপেন এয়ার, অল ব্যারাইটার মধ্যে, শুধু যে স্পেসিফিক ব্যারাইটা আয়োড তা নয়, এবং প্রত্যেকটা ব্যারাইটাই হলো চিলি পেশেন্ট, খালি ব্যারাইটা আয়োড ছাড়া। এরা সরাসরি গরম কাতর রোগী, গরমে এগো কষ্ট বাড়ে ব্যারাইটা আয়োডের। দেখবেন গরমের দিন এর টনসিল ফুলে গেছে, আরে সাংঘাতিক কথা, তুমি যে স্রোতের বিপরীতে হাঁটছো গো। শীতের সময় টনসিলের রুগী দেখতে দেখতে একেবারে বিশ্রী হয়ে গেছে, আর দেখবই না কোনোদিন টনসিলের রুগী নিয়ত করছিলাম। তুমি এই গরমের দিনও আসলে আমার কাছে, ঠিক আছে, তারাও এক পুরিয়া ওষুধ দিচ্ছি, দিয়ে ব্যারাইটা এক পুরিয়া দিয়ে 4-5 বোতল পানি দিয়ে বলবেন 200 টাকা দাও, বাস রুগী ভালো হয়ে যাবে। এরপরে কথা হলো ডায়াথেসিস। এরা হলো স্ক্রোফিউলাস ডায়াথেসিসের পেশেন্ট, অল ব্যারাইটা, এবং এদের শরীরে দুর্গন্ধ থাকে, বিশেষ করে পায়ের ঘামে, লাইক সাইলেশিয়া, ও ব্যাটাও এই গ্রুপেরই ওষুধ। অল ব্যারাইটার যদি আমি মানসিক লক্ষণগুলো 2-4টা বলি, তার এরা টিমিডিটি, এরা সবসময় সংকুচিত বোধ করে নিজের ক্ষেত্রে, অপরিচিত মানুষদেরকে এদের ভাল লাগে না, ভয় লাগে, শিশুরা খেলতে চায় না, অপরিচিত ব্যক্তিদের সামনে উপস্থিত হতে চায় না, মায়ের আড়ালে লুকাতে চায়। এরা সমালোচনা, ক্রিটিসিজম সহ্য করতে পারে না, প্রয়োজনে ঘর থেকে বের হব না, তাও আমাকে নিয়ে কেউ কিছু বলুক, এটা আমি চাই না। তাদের নিজেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমার যেন জীবনে কোনো মূল্যই নাই, সবাই আমাকে নিয়ে উপহাস করে, ওর ভালো রেজাল্টের জন্য সবাই হাসতেছে, এনজয় করতেছে, বাট বেড়াইটা মনে করবে, ওরে বেটা তুমি আমাকে নিয়ে হাসছো, এরপরে বালিশের সাথে মুখটা লাগিয়ে কোন কান্না, কি হলো বাবা তোমার, ওরা আমাকে দেখে হাসছিল। আরে হতচ্ছাড়া ছেলে, তোর ভালো রেজাল্টের জন্য ওরা হাসছিল, আনন্দ পাচ্ছে না, না বাবা গিয়ে দেখো ওরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করতে। দিস ইজ ব্যারাইটা, গ্রুপ অফ ব্যারাইটা। খোঁজেন আপনি, যতগুলো ব্যারাইটা পাবেন সবগুলার মেন্টাল সিমটমস এক। আরে মশাই, মেন্টাল সিমটমস ডাক্তার ওই যে কি ইয়া স্যারের বইতে লেখা আছে, আমি পড়েছি, যে ডাক্তার মেন্টাল সিমটমস জিগায় ও হলো একটা পাগল, ও একটা গাধা। মেন্টাল সিমটমস জিগাইতে হবে কিসের জন্য? আপনি নিজে বলবেন। আপনি যখন এইভাবে গ্রুপ ওয়াইজ মেন্টাল সিমটমস গুলো পড়ে নেবেন, জেনে নেবেন, আপনি এমনিই তো বলতে পারবেন। জেন কাঞ্জিলালের বইতে এটা লেখা আছে, মেন্টাল সিমটমস জিজ্ঞেস করতে নেই, এমনি দেখলেই তো বোঝা যায়। আচ্ছা, তারপরে হলো এদের মধ্যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব থাকে। এরা মনে করে আমি কারো সমকক্ষ নয়, আমি কাজে সক্ষম নয়, ফলে আমি দায়িত্ব নিতে পারবো না। ওই যে লাইকো সাইলেশিয়া আছে না, ও এখানেও টেনে নিয়ে আসেন। কি হচ্ছে? আমি তো পড়তেছি ব্যারাইটায়ড, কিন্তু তো বলতেছি বিভিন্ন মেডিসিনের নাম। আপনাকে বুঝতে হবে খালি, এ ভয়ের কিছু না গো, একদম পানির মতন, ভয়ের কিছু না। এরপরে হলো ওই যে বললাম ল্যাক অফ কনফিডেন্স, সেজন্য এদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে, অভাব কাজ করে। এই হলো প্রত্যেকটা ব্যারাইটা গ্রুপের গল্প। এখন এই গ্রুপ যেহেতু আলোচনা করতে গেলাম, ডায়াথেসিস, স্ক্রোফিউলাস, এটা নিয়ে একটু আলোচনা না করলে যেন আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না। নিশ্চয় আপনাদের
জানা আছে ডায়াথেসিস নিয়ে। টাইপস অফ ডায়াথেসিস যদি আমরা বলি তাহলে কটা পাবো? আমরা টাইপ অফ ডায়াথেসিসের মধ্যে পাবো হলো 6টা। নাম্বার 1 লিম্ফেটিক ডায়াথেসিস বা এক্সুডেটিভ ডায়াথেসিস। 2 নাম্বার হলো ইউরিক অ্যাসিড, রিউম্যাটিক, গাউট, হাইড্রোজেনেট ডায়াথেসিস। 3 নাম্বার হলো ডিসক্রেটিক ডায়াথেসিস। 4 নাম্বার হলো টিউবারকুলার ডায়াথেসিস। 5 নাম্বার হচ্ছে স্কোফিউলাস ডায়াথেসিস। 6 নাম্বার হলো হেমোরেজিক ডায়াথেসিস। কটা বললাম ডায়াথেসিস বলেন দেখি? 6টা বলেছি। বলেন 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 না, আমার মতো এগুলা জোকারি না করলে, পাগলামি না করলে হোমিওপ্যাথি হবে না। বলেন না, লজ্জার কি আছে? 6টা পড়েছি। এখন সংক্ষিপ্তভাবে এটা নিয়ে যদি আলোচনা করি বিশাল আলোচনা করা যাবে। সংক্ষিপ্তভাবে বলছি, লিম্ফেটিক ডায়াথেসিস পুরা লিম্ফেটিক সিস্টেমের ত্রুটিটাই হলো লিম্ফেটিক ডায়াথেসিসের অংশ, বুঝতে পারলেন? এবং পরিপক্কর জন্য দায়ী পুরা। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি, আপনার শরীরে যত ধরনের চর্মরোগ আছে, ডার্মাটাইটিস, ইম্পেটিগো, একজিমা, যেগুলো আপনার ত্বকে প্রকাশ পায়, এবং সর্দি যেটা বেরিয়ে পড়ছে, ব্রঙ্কাইটিস, কফ এক্সপেক্টোরিয়েশন বের হচ্ছে। সোজা কথা, হ্যানিম্যানের যে শরীর পড়েছেন সোরা, ওই সংবিধানের আন্ডারে যা আছে, ওই কনস্টিটিউশনের আন্ডারে যা আছে, সব লিম্ফেটিক ডায়াথেসিসের আন্ডারে। আমি যদি ওষুধের কথা বলতে বলি তাহলে প্রথম ওষুধ বলবো সালফার, সরিনাম, ব্যারাইটা কার্ব, ক্যালকেরিয়া কার্ব, সাইলেশিয়া। এই কয়েকটা হলো লিম্ফেটিক ডায়াথেসিসের নিজস্ব ওষুধ। কি ওষুধ? নিজস্ব ওষুধ। কি কি? সালফার, সরিনাম, ব্যারাইটা কার্ব, সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার্ব। মনে রাখতে হবে, লাস্ট অবস্থায় এগুলো আমাদের লাগতে পারে। এবার হলো 2 নাম্বার। 2 নাম্বারে বললাম হলো রিউম্যাটিক। রিউম্যাটিকের আন্ডারে কি কি পাবো? আপনার বংশগত, মানে যেটা জেনেটিক্যালি আপনার কাছে আসছে। কি বলেছি? জেনেটিক্যালি যেটা আপনার কাছে আসছে, যেটা ডিসমেটাবলিক সিনড্রোম দ্বারা আমরা চিহ্ন দিয়ে থাকি, চিহ্নিত করে থাকি, এসব ইউরিক অ্যাসিড, রিউম্যাটিক, গাউট, হাইড্রোজেনেট ডায়াথেসিসের আন্ডারে। এবং এর আন্ডারের আরও কিছু সাধারণ ডিজিজ আছে, যেমন উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, কিডনির যে কোনো রোগ, এপিকেডি, সিকেডি, লিভারের রোগ, কোষ্ঠকাঠিন্য, আর্থ্রাইটিস, একটুতে মোটা হয়ে যাওয়া, একটুতেই হাঁটুতে জয়েন্টে ব্যথা হয়ে যাওয়া, এগুলা সব যে কোনো আঘাতজনিত। আপনার বাপের লাগছিল, বাপের আসিল, ওই আঘাতের পরে আপনি মায়ের পেটে হয়েছিলেন, হেন থেকে আপনি হয়েছেন, এখন আপনার হেনে ব্যথা নাই, আপনার ওখানে বাপের জায়গায় ব্যথা হইতেছে। এগুলা সব হচ্ছে জেনেটিক্যাল। ইউরিক অ্যাসিড, রিউমাটয়েড, হাইড্রোজেনেট ডায়াথেসিসের মধ্যে পড়ে। এগুলা হলো মেটাবলিক সিনড্রোম দ্বারা চিহ্নিত করে থাকি। মেডিসিন অ্যাকিটিয়া রেসিমোসা। তো কি একটা হত ছাড়া মেডিসিনের নাম করলে, ব্রায়ানিয়া অ্যালবা, দুর্মশাই মেডোর থেকেও ভালো কাজ করে ব্রায়ানিয়া অ্যালবা, জানেন না তাই। এরপরে হলো সারসাপেরিলা, তারপরে মিস্টার থুজার মেডোরিনাম। মিস্টার থুজার মেডোরিনাম রিউম্যাটিক ডায়াথেসিসের মধ্যে এগুলা পড়ছে। এরপরে হলো আজকের যেটা আলোচনা, বাকি 3টা বলতেছি না। স্কোফিউলাস ডায়াথেসিস, যে কোনো গ্ল্যান্ডের প্রবলেম, আপনার শরীরের যে কোনো গ্ল্যান্ডের প্রবলেম, আপনি প্যাথোলজিক্যাল টেস্ট করেছেন, সেখানেও গ্ল্যান্ড প্রবলেম, সেটা আপনার
আপনি টিবিতে আক্রান্ত ছিলেন, সেখান থেকে নিয়ে, আপনার ভেরিকোসল থেকে নিয়ে, আপনার পাইলস থেকে নিয়ে, আপনার ফিস্চুলা থেকে নিয়ে যা আছে মানে আপনার হোল বডিতে ডিস্ট্রাকটিভনেস যে বেটাই ঘটাবে, যেভাবেই ঘটাক, ওই হলো স্ক্রোফিউলাস ডায়াথেসিসের পেশেন্ট। আমার কথা বুঝতে পারলেন? আপনার পুরা শরীরে ডিস্ট্রাকটিভনেস যে যেভাবে এসে ঘটাক না কেন, সেটা হলো কি স্ক্রোফিউলাস ডায়াথেসিসের আন্ডারে পড়বে। সেজন্য আমরা হার্ট কেন্দ্রিক ডিজিটালিসকে স্মরণ করব, গ্ল্যান্ড কেন্দ্রিক কোনিয়ামকে স্মরণ করব, আমরা ডিসচার্জ কেন্দ্রিক অ্যাপিসকে স্মরণ করব, ব্লাড কেন্দ্রিক মেলিফোলিয়ামের মতো ওষুধগুলো স্মরণ করব, সালফারকে স্মরণ করব, সিফিলিনামকে স্মরণ করব। এগুলা হলো এই আন্ডারের ওষুধ। চলেন এবার যাই ব্যারাইটাতে, আর বোঝানোর দরকার নাই। তাহলে ব্যারাইটা আয়োডের গল্প কি বলছিলাম? গরম, পিপাসা, সব কিছু তাড়াহুড়া করে, এরা হলো এক্সট্রোভার্টেড। আচ্ছা, কথা হচ্ছে দেখেন, আমরা ব্যারাইটা গ্রুপ পড়তে গিয়ে জানলাম অল ব্রাইটা স্লো, কিন্তু বড্ড মজাদার বিষয় কি জানেন? ব্যারাইটা আয়োডের মেমোরি খুব শার্প, খুব তীক্ষ্ণ, খুব শার্প মেমোরি এবং অত্যন্ত সংবেদনশীল, সেন্সিটিভ, স্পেশালি ব্যারাইটা আয়োড। তাহলে আমরা অল ব্যারাইটা জেনেছি, এখন ব্যারাইটা আয়োডকে অল ব্যারাইটা থেকে আলাদা করছি। আমরা যদি অল ব্যারাইটাকে মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আলাদা হয়ে যায়। খালি একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু এদিক ওদিক তাকায়েন না, খালি শোনেন। এরপরে হলো আমরা ব্যারাইটা কার্ভ থেকে এখানে একটু চিন্তা করি। দেখেন, যে ব্যারাইটাগুলো আমরা দেখলাম কোনো চিন্তাই করতে পারছে না, ওদের মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডেভেলপমেন্টটা স্লো, ওখানেও আমরা ডিফেক্ট পাচ্ছি। কিন্তু ব্যারাইটা আয়োড স্বপ্ন দেখে, ব্যারাইটা আয়োড কল্পনা করতে পছন্দ করে। ব্যারাইটা আয়োড কি কল্পনা করতে পছন্দ করে। অল ব্যারাইটা স্লো, বাট ব্যারাইটা আয়োড নট স্লো। ব্যারাইটা আয়োড ধীর নয়। এখন যদি বলেন যুক্তি দেন, তাহলে কটা মেডিসিন টেনে নিয়ে আসেন। নাম্বার 1, সালফিউরিক অ্যাসিড। একটা ওষুধ আছে, নাম শুনছেন? নিশ্চয় শুনছেন। আর্জেন্টাম নাইটিকাম, ট্যারেন্টুলা হিসপেনিয়া বা টু ট্যারেন্টুলা। আচ্ছা, আল্লাহর রস্তে কেউ বলতে পারবেন এই 3টা ওষুধের কোনোটা স্লো? এদের মধ্যে দেখেন তো 3টা জিনিস আছে কিনা। এরা তাড়াহুড়া করে, এরা অস্থির, এরা অধৈর্যশীল। আমি ভুল বললাম? এরা তাড়াহুড়া করে, এরা অস্থির, এরা অধৈর্যশীল, এবং এদের মধ্যে কি ফাস্ট, দ্রুত ভাব, টেন্ডেন্সি আছে না? যখন ব্যারাইটার সাথে আয়োডাসে যুক্ত হয়েছে, যখন ব্যারাইটার সঙ্গে আয়োডেসে যুক্ত হয়েছে, তখন ব্যারাইটা আয়োডো এইরকম ধীর থেকে ফাস্ট হয়ে গেছে। ঠিক যেমনটা ট্যারেন্টুলা, যেমনটা আর্জেন্টাম নাইটিকাম, যেমনটা সালফিউরিক অ্যাসিড, ঠিক তেমনটাই। কিন্তু আমি যখনই আয়োডিনকে সরিয়ে দেবো, আয়োডেটামকে সরিয়ে দেবো, তখনই ব্যারাইটা স্লো হয়ে যাবে। তখন ব্যারাইটা নিজস্ব। ব্যারাইটা কি নিজস্ব। বুঝেন? ওই যে আমি লিখছিলাম দেও 2টা ওষুধ আর কও একটা ওষুধ দিতেছি, বুঝেন? এখানে কিন্তু ব্যারাইটা একা স্লো, আয়োড যখন যুক্ত হচ্ছে দ্রুত গতিতে দৌড়াচ্ছে।
বুঝেন কিন্তু আবার বেড়াইটা একা স্লো, একা বামন, একা ডেভেলপমেন্ট মেন্টালি ফিজিক্যালি সব স্লো। বুড়ার ওপরে আর শিশুর ওপরে কাজ হচ্ছে, কিন্তু আয়োড যখনই যুক্ত হচ্ছে তখন তো ওই আপনার উপরেও কাজ হচ্ছে। আপনার বয়স 33, আপনি বুড়া হননি এখনো, তাই কিনা? তাহলে এই ট্যারেন্টুলা আর্জেন্টাম নাইটিকাম সালফিউরিক অ্যাসিড যেমন দ্রুত তাড়াহুড়ো করে, অস্থির রেস্টলেস এবং অধৈর্যশীল ইম্পেশেন্ট, ঠিক তেমনই ব্যারাইট আয়োড। আচ্ছা, এখন বলবেন তাহলে আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি তাহলে বলবেন যে যদি এই রকম হয় তাহলে তো ব্যারাইটার যে নিজস্ব যে বিষয় আদিগুলো সেগুলো তো এখানে আর থাকছে না। কারণ আপনার কথা বলার এক্সপ্রেশন অনুযায়ী বোঝা যাচ্ছে আমরা আয়োডিনামে যেমন পড়েছি, হাই দাই বেটা তাও গায়ে গোস্ত লাগে না, কিন্তু বেটাকে থামানো যায় না, ঠিক এই রকমটাই বেশি হচ্ছে তো এখানে। হ্যাঁ, সত্যিই তাই। যখনই আয়োডিনের উপাদান এসে এখানে যুক্ত হয়েছে তখন ব্যারাইটাকে নিচু করে আয়োডিনটা প্রতিনিধিত্ব করতেছে। চিন্তা করেন এই ওষুধের মধ্যেও প্রতিনিধি আছে। আর আমরা ব্যারাইটা গ্রুপের চরিত্রগত লক্ষণ একটু পরে জানতে পারবো। এই ব্যারাইটা খালি না, সব ব্যারাইটা প্লাস ব্যারাইটা আয়োডের রুগী যেখানে থাকবে ও জীবনেও প্রতিনিধি হইতে পারবে না। আয়োড যুক্ত হইলে তখন পারবে। একই হচ্ছে। তাহলে আয়োডিনাম এসে কি প্রতিনিধিত্ব শুরু করলো মেডিসিনের মধ্যে, ব্যারাইটাকে কমিয়ে দিয়ে আয়োডিন সামনে আগালো। এবার আয়োডিনে যাই। আয়োডিনের মেজাজ সম্পর্কে আপনাদের পড়া আছে নিশ্চয়, আমার কথার সঙ্গে একমত হবেন। এদের মধ্যেও উগ্রতা প্রচুর। তারা পাতে নুন খায়, এগো মেজাজটা দেখেন তো। আপনার দাদা বা আপনার নানা বা আপনার আব্বা বা আপনার হাজবেন্ড বা আপনার ছেলে যে পাতে লবণ খায় এ কিন্তু একটুতেই টং হয়ে যায়, মাচ ইরিটেড, তাই কি না বলেন? তাহলে ওই উগ্র ভাব এখানেও আছে, পাবো। এটা কারণ এটা হলো আয়োডিনামের চরিত্র। আয়োডিনামের চরিত্রের মধ্যে দেখেন আমি ন্যাট্রামকে সরাসরি আনছি প্লাস আয়োডিন। দেখেন ওই দুইটাকে যদি যুক্ত করি তাহলে মেজাজ দেখেন খুব, তাই কি না? আচ্ছা, ফলে এই স্লো জিনিসটা যখন আসছে তখন আয়োডিনাম যুক্ত হয়ে একে ফাস্ট করছে, এবং ব্যারাইটা আয়োড যখন কথা বলে তখন খুব স্পিডি কথা বলে, এদের কথা বুঝতে পারবেন না। ধরেন ওকে কোথাও বক্তব্য দিতে দিচ্ছেন, ও মাইক নিয়ে এমন ঝড়ো বক্তব্য শুরু করবে একোনাইটের মতন, সব শেষ, সব হাও করে তাকাইতে পেতে কইলো ডাকি, এত দ্রুত এরা লেকচার দেয়। ফলে আপনারা ওই ব্যারাইটা আয়োডের রুগীকে প্রশ্ন করবেন, স্যার I ask him again, I beg your pardon, please again. আপনি আপনার বক্তব্য আবার দেন, আমরা কিচ্ছু বুঝিনি, তাই লিখে রাখেন এতটুকু আলোচনার দ্বারা সারনে নজুল সারমর্ম লিখে রাখেন। হারি HURRY টান দিয়ে লিখেন তাড়াতাড়ি। ইম্পেশেন্ট অধৈর্যশীল, রেস্টলেস অস্থিরতা। এখন যেহেতু এই তিনটা কথাকে বলবো, এখন আবার যারা ম্যাথমেটিকার চূড়ান্ত পাণ্ডিত্য অর্জন করেছেন এমনও কেউ এখানে আছেন, তারা আমাকে বলবেন বাবা একটু থামো, তোমাকে একটু হিপার সালফ শেখাই। আমি আপনার কথা মানব। যারা মার্কারিকে পড়েছেন তারা বলবেন আমি মার্কারিকে বলবো। যারা হায়োসেমাসকে পড়েছেন তারা বলবেন ওরে সুবহানাল্লাহ, অতিকারা ব্যারাইটা আয়োড জীবনেও ব্যবহার করিনি, কেউ করেও না, জানেও না। আপনি হায়োসেমাস থুয়ে ওয়াক নিয়ে আজকে পড়ছেন,
ভূগোল পড়াইতেছেন, কেউ বা আবার বলবেন যে স্যার এত তাড়াহুড়া, এত অধৈর্যশীলতা, এত অস্থিরতা, যে বেটাকে খোসা না দিয়ে পাশের বাড়িতে একটা বিল্ডিং হইলে ও হলো জলে, ও লেকেসিসকে আপনি না বললে কিসের জন্য বেড়ায় টায়ার্ড পড়াইতে চাইছেন? আরে মজা গো। আমি এগুলা বলতে লাগলে আমার জড়ায় যায় সব ওষুধ, কোনটা ধুয়ে কোনটা বলবো, কারণ সবাই সবার সাথে যুক্ত। আপনি যখনই 20টা গ্রুপকে মাথার মধ্যে আনতে পারবেন, আপনি 3583টা মেডিসিনকে আপনার ব্রেনে আটকাইতে পারবেন। কয়টা বলছি? আপনি 20টা গ্রুপকে যখন মাথায় আনতে পারবেন, 3583টা মেডিসিনকে আপনি আনতে পারবেন, কোনো কথা নেই। বুঝতে পারলেন তো? আপনি যখন 20টা গ্রুপকে আনতে পারবেন, 3583টা মেডিসিন, দুর্নাম করতেছি না, ডাক্তার দেলোয়ার থাকলে নিশ্চয় বুঝতে পারবেন বিষয়টা। ডাক্তার দেলোয়ারের চেম্বারে গত 24 তারিখ চট্টগ্রামে আমি রুগী দেখতেছিলাম। আমি এমন অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে তুলে দিয়েছি, যাদের নতুন চেম্বার করেছে, বাস গিয়ে আমি তাদের চেম্বার চালু করে আসছি। সেখানে দীর্ঘ 17 বছর ধরে একজন ডাক্তার প্র্যাকটিস করে, যে আমার সঙ্গে দেখা করতে এসে আমার প্রয়াত যিনি ওস্তাদ ছিলেন, আমি প্রয়াত বলছি এই কারণে উনি আমার জীবনে এখন আর নেই, উনাকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ শুরু করেছে। জিহ্বার ওপরে কামড় দিয়ে আমি শুনেছি। শোনার পরে লাস্ট প্রশ্ন ওনার কাছে ছিল, আমাকে শুধু এতটুকু বলেন, এত কিছুর পরে হোমিওপ্যাথিতে ঔষধ কয়টা? বলে যে 10,000-এর ওপরে। এবার ওকে আমি প্রশ্ন করছি, কত বছর ধরে প্র্যাকটিস করেন? দেখেন, রাগ করবেন না, অহংকার হিসাবেও নেবেন না। আমি লাস্টের ওয়ার্ড উনি যখন বলছে, তখন আমি বলছি, আপনি এত বছর মানুষের সাথে প্রতারণা করছেন, আপনি হোমিওপ্যাথির হওয়া জানেন না। হোমিওপ্যাথিতে আজ পর্যন্ত কয়টা ওষুধ আপনি এইটা জানেন না। আপনি কি কইরা আরেকজনকে ক্রিটিসাইজ করতে আসছেন? ওনাকে আমি বলছি, প্যারাইটা, তাড়াহুড়া। তাহলে 4টা মেডিসিনের কথা বলছি। এই যে 4টা মেডিসিন, আপনারা কেউ বলতে পারবেন যে কেউ হিপারসালফ রাগ কখন হয়? কেউ বলতে পারবেন হিপারসালফ রাগ কখন হয়? হিপারসালফ কখন রাগ হয় এর একটা গল্প আছে। আর একমাত্র হিপার যখন রাগে তখনই দ্রুত কথা বলে, তাছাড়া হিপারসালফ দ্রুত কথা বলে না। যেটা টক ফাস্ট, যেমন আয়োডের কথা বললাম, এমন বক্তব্য দেবে যে কেউ বুঝতে পারবে না, সরি বলে আবার শুনতে চাইবেন। ঠিক ওইটারই তুলনা করতেছি হিপারের সঙ্গে। যখন সে রাগ করবে তখনই সে দ্রুত কথা বলবে। হায়োসেমাস কখন দ্রুত কথা বলে কেউ বলতে পারবেন? একজন হাত তোলেন দেখি, হায়োসেমাস অমুক সময় দ্রুত কথা বলে। আশা করি সবাই পারবেন। হায়োসেমাস একটা সময় দ্রুত কথা বলে। হায়োসেমাস যখন হাসি খুশিতে থাকে, প্রফুল্লতা নিয়ে থাকে, জোকারি যখন করে, কৌতুক যখন করে, তখন সে দ্রুত কথা বলে। অ্যাকোনাইট আর বেটা ল্যাকেসিস একই গ্রুপের মধ্যেই পড়ছে। এরা সব সময় দ্রুত কথা বলে। কেন কথা বলে দ্রুত? যদি এই প্রশ্ন করেন, যদি আমি সুযোগ না পাই, যদি আমাকে 1 সেকেন্ড কথা বলার সুযোগ দেয়, 1 সেকেন্ডের মধ্যে তো আমাকে 1 পাতা গল্প শোনানো লাগবে। আমার কথা বুঝতে পারছেন তো? যেমন ধরেন আজকের প্রথম আলোচনায় তো আমি বেশি কথা বলতেছি, সামনের দিন থেকে আপনারা বেশি বলবেন। সবাইকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। এই নির্দিষ্ট টাইমের মধ্যে তো আপনাদেরকে বলে শেষ করতে হবে। তখন এই অ্যাকোনাইট আর ল্যাকেসিসের মতন শেষ করবেন, যে
আমাকে দিছে 3 মিনিট সময়, এই 3 মিনিটের মধ্যে তো আমাকে 3 পাতা কওয়া লাগবে, এই জন্য দ্রুত বলবেন। আমার কথা বোঝা গেল? এই জন্য দ্রুত বলবেন। ঠিক অ্যাকোনাইট এবং ল্যাকেসিস এভাবেই দ্রুত কথা বলে, যেন তার নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করতে পারে, কেউ তাকে কথা বলতে বারণ না করে। এখন মার্কারিও দ্রুত কথা বলে। কোন সময় কথা বলে? মার্কারি একমাত্র দ্রুত কথা বলার পেছনে কারণ হলো তার আধিপত্য বিস্তার করা। কি বলেছি? মার্কারি একমাত্র দ্রুত কথা বলে তার আধিপত্য বিস্তার করার জন্য। এখন বলবেন এগুলা জানার আমার কি দরকার? বলেন অমুক রোগে অমুক জায়গায় অমুক পোটেন্সি দেব, কাম হয়ে যাবে, এটা চাই। এগুলা শোনার জন্য আপনার কাছে আসেনি। যদি অমুক রোগে তমুক পোটেন্সি তমুক দিয়ে দ্রুত ভালো হয়ে যাবে, এই গল্প শোনার আগে এগুলা গল্প না শোনেন, ও গল্প আপনার দিয়ে কাম হবো না। আমি ওইগুলা শুনছি। কেন এগুলা শুনতে হবে? ওই যে অমুক রোগে তমুক পোটেন্সি, ওইটা সিলেক্ট করতেও তো রুগীর সাথে 2-1 সেকেন্ড কথা বলা লাগবে। যেমন রাজশাহীর আজিজুল হক সাহেব সর্বোচ্চ 25 থেকে 35 সেকেন্ড রুগীদেরকে সময় দেওয়া লাগে। এই সেকেন্ডটা শুনতে হলেও এই গল্পগুলো আমাদেরকে মেডিসিন সম্পর্কে মনে রাখা লাগবে, তবে গা ওষুধ দিতে পারবো, তা নাহলে ভুলভাল হয়ে যাবে। এখন কথা হলো, কেউ বলতে পারেন যাদের পাইরোজেনাম সম্পর্কে পড়া আছে তারা বলবেন এই পাইরোজেনামেও পড়ছিলাম, হ্যাঁ বেটাও দূরে জোরে কথা বলে। পাইরোজেনামও দ্রুত কথা বলে জ্বরের সময়, কিন্তু সাথে আর একটা জিনিস থাকতে হবে, আর হার্টের যে বিটস আছে পার মিনিটে 140-এর উপরে হইতে হবে। গায়ের জ্বর আছে প্লাস হার্টের স্পন্দন বিটস পার মিনিটে, প্রতি মিনিটে 140-এর উপরে হইতে হবে। এখন বলবেন তাইলে একটু আগে যে ল্যাকেসিস বললেন এ আরও তো জোরে কথা কয় এই জ্বরের সময়, এটাও পড়ছিলাম। কথা হলো ও জ্বরের সময় দ্রুত কথা বলে, কারণ জ্বর যখন ওর শরীরে থাকে তখন ওর মাথার মধ্যে চিন্তার বস্তা থাকে। এটা বলে নি, ওটা বলে নি, ওটা বলে নি, যদি মরে যায়, এই যে সন্দেহ আছে, যদি মরে যায়, ঠিক ওই রকম যদি কিন্তু চলে আসবে। এই জন্য জ্বরের সময় ল্যাকেসিস কথা বলে, দ্রুত কথা বলে। এই জিনিসগুলো যখন আমাদের জানা থাকবে, তখন ওই যে মরহুম আলাউদ্দিন স্যার, যার কথা আমি প্রত্যেকটা ক্লাসে বলি, হোমিওপ্যাথি কনসেপশনের লেখক, ওনার মতো মাথা ঝিমায়া নিচে বসে থেকে সুন্দর করে পাশের জনে বলবেন অমুক ওষুধটা দাও তো, ভালো হয়ে যাবে। আল্লাহ স্যারকে জান্নাত নসিব, বহুত বড় কাজ করে গেছে। সব থেকে আমাকে আমাকে দিয়ে গেছে। আজ আমি যে কমপ্লিট রেপার্টরিটা ব্যবহার করি, এর A to Z আমি যার কাছে শিখেছি, যার কাছে বুঝেছি, যার কাছে সফটওয়্যার সম্পর্কিত আমার জ্ঞান, সফটওয়্যার যে এত দূর আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা ছিল আলাউদ্দিন স্যার। এবং স্যারের শিষ্য ছিল আমাদের ডাক্তার ফারুক এলাহি স্যার। কতদিন স্যারের চেম্বারে একই সঙ্গে ফারুক এলাহি স্যার, আমি, আরও একজন স্যার আসতো লুৎফর স্যার, সবাই একসাথে থাক। ওনাদের সবার হাত আমার মাথার উপর আছে। আমার বয়সটা কম হইতে পারে, আমি জীবনে এমন কিছু ওস্তাদ পাইছি আপনারা ধারের কাছেও জাননি। এখন যাদের সিপিয়া পড়া আছে বলবেন সিপিয়াও দ্রুত কথা বলে, দ্রুত নড়াচড়া করে। শোনেন, সিপিয়া দ্রুত নড়াচড়া করে, রেস্টলেসনেস প্লাস দ্রুত কথা বলে, কিন্তু এর সাইনটা কি জানেন? এখন পর্যন্ত কোনো মেডিসিনের সঙ্গে বলিনি। সিপিয়া যখনই দ্রুত স্পিডি কথা বলতে যাবে, তখনই দেখবেন সিপিয়ার হাত নড়তে লাগছে। যেভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য দিতেছিল আর হাত নড়াইতেছিল, যার যা আছে সব নিয়ে বাইরে হয়ে এসো, পাগলগুলা খেদানো লাগবে, ঠিক ওই রকম সিপিআরও হাত নড়ে। এটা হলো সিপিআর সাইন। এটা কি সিপিআর সাইন? রুগী দেখবেন আপনার সামনে বসে হাত না নড়ায় কথা কইতে পারবে না।
এখন যারা এখানে রেপাটোরিয়ান আছেন, আমার বড্ড আফসোস লাগে, বিভিন্ন ভিডিও টিডিও তো সামনে আসে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি এখন, আল্লাহ উপরে, ঠ্যাং নিচে, হাত সাইডে, এই হনে ওহানে, এগুলা রেপাটরি শেখায়, কিন্তু রেপাটরির যে ব্যবহার এটা নাই, একবারেই নাই। দেখেন, রেপাটরি আমাদেরকে সাহায্য করে, এই যে কত বড় সাহায্যকারী। আমাকে অনেকে এই জন্য পাগল বলছে, আমাকে বলছে আমি হোমিওপ্যাথি ক্যারিয়ার থেকে বসে যাব, কিন্তু আলাউদ্দিন স্যার বলছিল তুই যদি এক ধরে থাকতে পারিস, আর দ্বিতীয়ত ডাক্তার বর্মন স্যার, আরে সুবহানাল্লাহ, আমার পিছনে বর্মন স্যার কেন রেপাটরির জন্য যে পরিমাণ খাটছে, ও সারা জীবন জুতা যদি টানি তাও তার ঋণ শোধ হবে না, কিন্তু তার অন্যায়ের কোনো আশ্রয় আমার কাছে। 1444টা পৃষ্ঠায় একটা রূপ শুনে আটকাইতে পারে না আমার কোনো, হাঁটছেও যেমন, ফলো দিছি তেমন। এই যে কত বড় সাহায্যকারী, আজ আমার কথায় হয়তো বলতে বুঝতে পারবেন না, আমার যদি বুকটা চিরে আপনাদেরকে দেখাইতে পারতাম, আপনারা দেখতে পারতেন যে রেপাটরি আপনাকে কত বড় সাহায্য করে। এই যে সিনিয়র ডাক্তার আছে, ডাক্তার জাহাঙ্গীর সাহেব, উনি এক কলেজের টিচার প্লাস অনেক বড় মাপের একজন ডাক্তার, ভুল বললে ধরুক, এ কত বড় সাহায্যকারী। আমি আজ ওনার পরিচয় এনে করে দিলাম, আপনারা হয়তো ওনার ফোন নাম্বার নিয়ে ফোন করবেন যে স্যার আমি এখানে আটকে গেছি বলেন, উনি একটা ক্যান্সার কেস নিয়ে বসে আছে, আপনাকে জীবনে উত্তর দেবে না। আমি তো ফোনই ধরি না, সোজা কথা শুন, আমি ফোনই ধরি না, আমাকে সব হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ওটার উত্তর দিই, তাও কোনো দিন দিতে পারি, কোনো দিন দিতে পারি না। তাহলে আপনাকে এইখান থেকে উদ্ধার করবে কে? এক রেপাটরি, ওই রেপাটরির থেকে দেখাই দিবে ম্যাট্রিমেটিকার অমুক জায়গায় এই জিনিস আছে, বের করে ম্যাট্রিমেটিকা দেখতে হবে। এর উপরে কোনো কথা নাই, এটা চিরন্তন সত্য, মানলে মানেন, না হলে পানির যা ভাসেন, এটা চিরন্তন সত্য, গাইতে নেন মনে। আমার কোন স্বার্থের জন্য কথাগুলো বলতেছি না, একমাত্র স্বার্থ অ্যালোপ্যাথি ডাক্তারের সঙ্গে পাঙ্গা নড়ব, স্বার্থ একটাই, আমি জানি ওদের ওষুধ নাই, আমার আলাদা ওষুধ আছে 5583টা, 383টা, আর ওদের ওষুধ 72। ওদের নাই, ওই যে ভাঙা কাঁসা বাজে বেশি, অঙ্কে বাজে বেটারা, ওদের নাই গো, ওদের খালি আছে সার্জারি। দোয়া করেন, ইচ্ছা আছে সার্জারিটাও শেখার হোমিওপ্যাথির, যদি আল্লাহ কবুল করে কর্ম সার্জারি, বাংলাদেশে সার্জারি কর্ম, দোয়া করেন খালি। আছে হোমিওপ্যাথিতেও সার্জারি আছে, শুধু অ্যানেস্থেসিয়াটা নাই, আলাদা নিতে হবে, বাকি সব কিছু আছে আমার। ওদের আর্নিকা কত বড় ওষুধ ওরা ধার করে, আর্নিকা কত বড় ওষুধ ধার করে। আচ্ছা, তাহলে এখন রেপাটরিতে আসি। আমি পুরা কমপ্লিট রেপাটরিকে দেখেছি, কমপ্লিট রেপাটরিকে সমস্ত রেপাটরির মা বলা হয়। কি বলা হয়? মা বলা হয়। পুরা কমপ্লিট রেপাটরিতে প্যারাইটা আয়োডের ইউনিক সিমটমস দেওয়া আছে মাত্র একটা, মাত্র কি একটা, সিঙ্গেল মেডিসিন হিসাবে একটা দেওয়া আছে। তাও কোন জায়গায় জানেন? একটা রেয়ার কেস, যারা প্যাথোলজি সম্পর্কে জানেন তাদের নিশ্চয় এটা জানা আছে। মেয়েদের ওভারিতে, মেয়েদের কোথায়? ওভারিতে হোক বা হচ্ছে মেয়েদের ওভারিতে এক ধরনের টিউমার হয়, যেই টিউমারের মধ্যে আমরা যখন ওটা পরীক্ষা নিরীক্ষা করি তখন 50%, 50% থাইরয়েড টিস্যু পায়। এই যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডস আছে না, এই যে গলার নিচে, এইখানের যে টিস্যুগুলো, এই ঠিক থাইরয়েড টিস্যু পায় ওইখানে কত পার্সেন্ট? 50%। কত পার্সেন্ট বলেন? 50% পায়, যেটাকে স্ট্রোমা বলা হয়, স্ট্রোমা টিউমার। এই স্ট্রোমা টিউমারের ওপরে প্যারাইটা আয়োড
খুব ভালো কাজ করে। পুরো কমপ্লিট রেপার্টরিতে একটা ইউনিক সিমটমস দেওয়া আছে। এটা খুব রেয়ার, খুব রেয়ার। আমি কি বলতেছি, খুব রেয়ার। আপনার জীবনে আপনি নাও পাইতে পারেন এটা। এখন বলবেন তাহলে পড়ে রাখার কি দরকার? আরে হত মশাই, হতভাগা, না জানা থাকলে যদি পান কালকে তাহলে কি করবেন? আপনার যে টিউমারটা দেখা যাচ্ছে ওটা সিটি স্ক্যান করে হোক বা কোনোভাবে আপনি প্যাথোলজিক্যাল রিপোর্টে জানতে পারলেন ওর মধ্যে 50% থাইরয়েড টিস্যু আছে, আপনি কি করবেন? ও সব হাঁচড়ে বেড়াবেন? না, জেনে রাখতে হবে। যেটাকে স্ট্রোমা বলা হয়, ওভারিতে হয়। এটা খুব রেয়ার ওভারিয়ান টিউমার এবং এর মধ্যে 50% থাইরয়েড টিস্যু থাকে। এটার ওপরে প্যারাইটা কার্ভ খুব ভালো কাজ করে। পুরা কমপ্লিট রেপার্টরিতে এই একটা মাত্র ইউনিক সিমটম দেওয়া আছে। আমাদের কাছে ব্যারাইটা আয়োডটা অত্যন্ত মূল্যহীন, কিন্তু আমরা হেরিংকে যদি ঘাঁটি, পুরো হেরিংয়ের লক্ষণগুলোকে যদি এক জায়গায় করি, 1153টা লক্ষণ পাবো। কটা পাবো? 1153টা লক্ষণ, একদম গুইনা। এবার একটা কেসের গল্প বলি। পাইরোজেনামকে বললাম, সিপিয়াকে বললাম, রেপার্টরির কথাও বললাম। হতাশ হবেন না, রেপার্টরিতে নাই বলে আমরা ওষুধ ব্যবহার করব না। আমরা ওষুধকে চিনি, রেপার্টরিকে না। রেপার্টরি আমার গাইডস। কি রেপার্টরি? গাইডস। যেমন কথার কথা, আমি এখান থেকে খুলনা যাই রুগী দেখতে, আমি ট্রেনের থেকে নামার আগে সাব্বির ওখানে দাঁড়ায় থাকে। সাব্বির আমার গাইড। আমি কোন হোটেলে থাকবো, কিভাবে থাকবো, কি খাবো না খাবো, এভরিথিং ও করে দেয়। সকালবেলা আমি যখন চেম্বারে যাই, ও যতক্ষণ ফোন না করে আমি হোটেল থেকে বের হই না। মানে ও আমার গাইড। কিন্তু আমি যদি আমার নিজেকে ভুলে যাই, ও আমার যতই গাইড হোক, আমি বিপদে পড়বো না? বলেন। হ্যাঁ গো, আমার কথার সঙ্গে একমত? বের হয়ে যাচ্ছেন কেন সব? ভাল লাগতেছে না? আমি যদি নিজেকে ভুলে যাই, আমার গাইডকে যদি আমি সব বলে দিই, তাহলে আমি বিপদে পড়বো না? বলেন। আমি তো নিজেকে ভুলে গেছি। ঠিক তেমন রেপার্টরি, এটা হলো আপনার গাইড। কি বলেছি? রেপার্টরি গাইড। অঙ্ক যেমন, সোজা কথা বলি, অঙ্ক যেমন মুখস্থ যদি করেন তাহলে পরীক্ষায় যে ভুল করবেন। যদিও আমি এসএসসিতে পিথাগোরাসের অঙ্ক মুখস্থ করে লিখছি, কেউ বেটা পারেনি করতে, চালাই দিছি, হতো গেছিল, মিলে গেছে। পরে আমার স্যার অঙ্কে যে ছিল, ও আমাকে দেখতে আসছে, কি অবস্থা? আমি, স্যার এটা দেখেন তো আগে হয়েছে কিনা, এটা কোন। উনি দাঁড়ায় থেকে পাতা টাতা উল্টে বলছে, বাহ, একদম মিলে গেছে, তুই 20-এ 20ই পাবি। আমি যে, স্যার তাহলে তো ঈদ লেগে গেল, 8 পাইলে তো 33, তাইলে তো পাস। পরে সুবহানাল্লাহ, পরে দেখি যে গোল্ডেন দিছে। হেবি খারাপ। কেন গোল্ডেন দা লাগবে বলেন দেখি? তো এইরকম ওই যে গাইড দেখে অঙ্ক মুখস্থ করে গেলে যেমন ভুল হয়, রেপার্টরি ওই রকম আপনার গাইড। আপনি আপনাকে যেমন ভুলে যাওয়ার কথা বলতেছি, ওই রকম ম্যাথমেটিকা ভুলে গেলে বিপদে পড়ে যাবেন। রেপার্টরিতে থাক চাই না থাক, আমি ম্যাথমেটিকা চিনি, এইখান থেকেই বলছি। আমি গ্রুপ অফ ভ্যারাইটাকে চিনি, আমি সেখান থেকে বলছি। তাহলে এখন আমরা এই যে দ্রুত বক্তৃতার কথাগুলো পর্যালোচনা করছিলাম, ধৈর্যর কথা বলছিলাম, তাড়াহুড়ার কথা বলছিলাম, তাড়াহুড়া করে বক্তৃতার কথা বলছিলাম, অধৈর্যশীলতার কথা বলছিলাম। এগুলাই হলো কনস্টিটিউশন অফ ব্যারাইটা আয়োড। লেখে নেন, এগুলাই হলো কনস্টিটিউশন অফ ব্যারাইটা আয়োড। এখন বলছি ব্যারাইটা আয়োড কোন মায়াজমের আন্ডারে। তাহলে এই যে যা বললাম, কোন মায়াজমের আন্ডারে হচ্ছে? বলেন দেখি একজন, কোন মায়াজমের আন্ডারে হচ্ছে? আগে বলেন, ব্যারাইটা আয়োড কোন মায়াজমের আন্ডারে হচ্ছে? বলে না কেন? সহজ তো। যেখানেই দ্রুত আছে, রেস্টলেস আছে, হারিয়ে আছে, মানে ও ডিস্ট্রাকটিভনেসের মধ্যে আছে।
ও ধ্বংসের মধ্যে আছে। আর যেখানেই ডিস্ট্রাকটিভনেস আছে ওটা কোন মায়াজম? সিফিলিটিক মায়াজম। কোন মায়াজম বলেন? সবাই বলেন কোন মায়াজম? আল্লাহ বলেন না, মনে হয়ে যাবে এগুলা, লজ্জার কিছু নেই। সিফিলিটিক মায়াজম। তাহলে ব্যারাইটা আয়োড কোন মায়াজম? সিফিলিটিক মায়াজম। তাহলে এটা গুরুত্ব কতখানি? ও, আপনি ওষুধ জানেন না, রুগী ভালো হয় না, দুর্নাম হয় হোমিওপ্যাথির। হোমিওপ্যাথির ফারুক যে মাস্টার স্যার গত কয়দিন আগে বলতেছিল হোমিওপ্যাথি কখনো বিফলে যায় না। কদিন আগের ক্লাসেই বলতেছে হোমিওপ্যাথি বিফলে যায় না। হোমিওপ্যাথি ফেল করে না, ফেল করেন আপনি, আপনি ডাক্তার। ফেল করে রুগী, কারণ ওই সবার শেষে আসে। তাই দুঃখে পোস্ট করছিলাম একটা, ও বেটাদের আসার কথা সবার আগে আমার কাছে, না হলে যায় ও অগো কাছে, নাম করলাম না, নাহলে পানিশমেন্ট বাসায় জমদূর ঢুকছে। বুঝতে পারলেন? মানে আমার আব্বা ঢুকছে, ও দুর্নাম করলে পানিশমেন্ট দেবে। এবার হলো একটা কেস নিয়ে গল্প বলি। তিনি পেশায় একজন রং মিস্ত্রি। আমাদের রাজশাহীতে এই মুশরোল বলে একটা জায়গা আছে, সেখানকার। উনি বেশ ভালো রং করে। আমার বাড়িও তাকে দিয়েই আমি করিয়েছি। ওনার আন্ডারে মিস্ত্রি খাটে, কিন্তু উনি একজনের আন্ডারে, কথা বুঝেন? ওনার আন্ডারে মিস্ত্রি খাটে, কিন্তু উনি একজনের আন্ডারে, মানে ওনারও মালিক আছে, আবার উনিও কিছুর মালিক। তো ওনার হচ্ছে ওই এমআরআই দেখলাম, এমআরআইতে এই হিপ জয়েন্টের অ্যাভাসকুলার নেক্রোসিস আসছে। ওই যে বললাম যে ফাটা, রোদে ফাটার মতো আসছে। প্রায় 4 বছর হচ্ছে রোগে। পার্শ্ববর্তী দেশেও গেছিলেন, ওনারা বলছে এটা কেটে অপারেশন করতে হবে। কিন্তু সৎ ব্যক্তিদের যা হয়, চলতে খুব কষ্ট, ঠিক ওনার জীবনটাও তাই। উনি পারেননি। বিভিন্ন ব্যথানাশক ওষুধ, মলম, কবিরাজ, পায়ে আবার কিসের জানি গাছ পড়েছিল, এগুলা দিয়ে উনি একটা কাস্টমাইজ করে অটো বানিয়েছেন। ওটাতে ওনার বাড়ির থেকে লোক তুলে দেয়, উনি ওটা নিয়েই টোটো করে ওনার সমস্ত প্রজেক্টগুলো ঘুরে বেড়ান। আবার বাড়ি যখন যান তখন ওনাকে ওখান থেকে নামান। ওখানে ওনার প্রস্রাব করা, পায়খানা করা, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। তো আমাদের যখন কাজ শুরু করে তখন থেকেই, মানে ওই যে একটা হলো অসুস্থতা, বুঝেন, কিন্তু রোগ। উনি একটা জায়গায় বসতে, কথা বলতে, মানে সবকিছু ওনাকে ফাস্ট ফাস্ট করতে হবে, বিষয়টা আমার নজরে আসে। তো কাজের মিডিল দিকে আমি ওকে বললাম যে দেখেন, আমি তো হোমিওপ্যাথি ডাক্তারি করি, সে তো জানেন, আমার কাছে একদিন আসবেন, আমি আপনাকে, আমাদের কিছু ওষুধ আছে, 2-5টা ওষুধ আপনাকে দেবো, কোনো পয়সা লাগবে না। যদি আরাম হয় তাহলে শুধু আরাম হয়েছে এইটুকু জানাবেন, তাছাড়া কিছু জানানোর দরকার নাই। খুশি হয়ে দিলাম। চেম্বারে গেল। আল্লাহর কি কাম, ওই দিন আবার একটু চাপও ছিল। কারণ আমার কাছে যে রুগী প্রথম আসে ওকেও 3 ঘন্টা বসা লাগে, সে যে শেষে আসে ওকেও 3 ঘন্টা বসা লাগে। এই জন্য এখন একজন রুগী আরেকজন রুগী দেখতে দিই না, ওই 3 ঘন্টা পর পর সিরিয়াল দিই, যেন বসা না লাগে। মানুষের অপেক্ষা করা খুব কষ্টকর। তো উনি এসে, মানে উনি আসছে, আমার মিস্ত্রি, উনি আমাকে বারবার ফোন দেয়। বিরক্ত হচ্ছিলাম। 5 মিনিটের মধ্যে 7-8 বার না হলেও ফোন দিছে। বিরক্ত হয়ে জোরে করে বলে উঠছে, আপনি ভিতরে এসে বসেন। ও বেটা আমার রুমের মধ্যে ঢুকছে, এসে বের করে দিছি, বাইরে গিয়ে বসেন। তখন এই চেম্বার ছিল না, আগের চেম্বার ছিল, বাড়িতে ছিল। বাইরে যেয়ে বসেন। ডাক্তার সাহেব, ও জোরে করে বাইরে থেকে বলতেছে, বুঝতে পারতেছি না, একটু দ্রুত ছেড়ে দেন।
ঠিক আছে। এরপরে যেটা সামনে ছিল ওটাকে ছেড়ে দেওয়ার পরে ও আমার সামনে বসে বলতেছে, প্রথমে আমি দুঃখিত। আমি যে, কি নিয়ে আপনার দুঃখ বাড়লো? ওই যে আমি জোকারি করি আর কি, কি নিয়ে আপনার দুঃখ বাড়লো? না সত্যি ডাক্তার, আমি খুব দুঃখিত। আমি যে, দুঃখটা বাড়লো কি নিয়ে? ওই যে আপনাকে ফোন দিলাম। ও তাড়াতাড়ি করানোর জন্য ফোন দিচ্ছিল, ও আসছে এটাও বোঝাচ্ছিল। আবার এখন ওই যে কিছুক্ষণ আগে বললাম অল বেড়াইটা ওর সেলফ কনফিডেন্স লস আছে, কম আছে, ল্যাক আছে। ওই যে এখন দেখেন, ও তো ঠিক কাজই করছে, ওর দিক থেকে ও ঠিক কাজই করেছে, কিন্তু তারপরেও নিজেকে অপরাধী ভাবছে। আমি আপনাকে বিরক্ত করেছি, ক্ষমা চাচ্ছি, এটা করা ঠিক হয়নি। আমি তো, আপনার কিচ্ছু হয়নি, আপনি তো আমার কাজ করতেছেন, আপনি আমার লোক। না, ও কোনোভাবেই মানতে রাজি না, কোনোভাবেই মানতে রাজি না। তারপরে গল্পে গল্পে, আচ্ছা আপনি গাড়ির থেকে নামেন না কেন, গাড়িতেই খান, ওখানেই বসে প্রস্রাব করেন গ্যাপে যে, কারণ কি? আমাকে যদি কেউ গাড়ি তার তুলে না দেয়, আপনার মিস্ত্রি বললে আপনাকে নামায় খালি একটু প্রস্রাব পায়খানা করাতে পারবে না? এই একদিন দুই দিন করবে, এরপরে তো আর করবে না। এটাও জুচ্ছাই কথা, সত্য কথা। আর কি কারণ? বলে যে এটাও ভয় করে, ওরা যদি আমাকে তাড়াহুড়া করে নামায়, আমি যেমন সব জায়গায় তাড়াহুড়া করি এরকম, দিয়ে যদি আমার হাড্ডি আরও ফেটে যায়, তখন আমার কি হবে? তাও তো উচিত কথা বলছেন। লাস্টে বলতেছি, আপনি, উনি যার আন্ডারে কাজ করে উনিও আমার রোগী, এবং উনি অনেক বড় মাপের কন্ট্রাক্টর। রাজশাহীতে ওনাকে সবাই চিনে নাসিরুল কন্ট্রাক্টর, না এই বিহাডামালা কন্ট্রাক্টর। আপনি নাসিরুল ভাইয়ের আন্ডারে কেন? আপনি নিজে কাজ করতে পারেন না? বলে যে হ্যাঁ পারি, কিন্তু সমস্যা হলে তো মহাজন দেখে, আমার তো কোনো অসুবিধা নাই, যেখানে সমস্যা হয় বলি যে মহাজনে ফোন দেন। কিন্তু আমি যখন নিজে কাজ করতে লাগবো তখন তো সব ফোন আমার কাছে আসবে। আমি এই শরীর নিয়ে এইভাবে কি করে যাব বলেন? সমাধান করব কি করে? তাই ওর আন্ডারে আছি। আমি সব দেখি, আমি সব আয়োজন করি, মাস গেলে বেতন পাই, আমার কোনো ঝামেলা নাই, সব মহাজনের ঝামেলা। বুঝেন? হোমিওপ্যাথি এটা, এটা হলো হোমিওপ্যাথি। প্রবলেম কি? অ্যাভাসকুলার নেক্রোসিস, হাড্ডি ফেটে যাচ্ছে, ও দায়িত্ব নিতে চায় না। বলবেন যে এর থেকে তো বড় ওষুধ আছে, সাইলেশিয়ার হলো লাইকোপোডিয়াম। শোনেন, রেপার্টরি ঘাটলে আরো ওষুধ আছে। যদি সিমিলিমাম হয়, লক্ষণ যদি খাপে খাপে মেলে, ওই রেয়ার ওষুধটা, ওই আপনার দৃষ্টিতে ছোট ওষুধটাও আপনার দৃষ্টিতে বড় ওষুধের থেকে ভালো কাজ করে। আমি এ জীবনে প্রমাণিত, আমি এ জীবনে প্রমাণিত। ভালো কথা। তাহলে ওর আয়টা ও নিজের ওপর না করে আরেকজনের উপরে নির্ভরশীল। কথা বুঝতে পারছেন তো? ফিলোসফি, ওই যে কিছু দল আছে না, ফিলোসফি ফিলোসফি করে ছুট্টি উড়ায়, ফিলোসফির ফও বোঝে না, এগুলা হলো হোমিওপ্যাথি ফিলোসফি। এইভাবে ম্যাথমেটিকা বুঝলে এইভাবেই বোঝা যায়, ওষুধ আসে সামনে। গ্রুপ অফ রেমেডি বুঝে রাখলেই বাস, ক্লিয়ার হলো। ওষুধ দিলাম, প্রথমবারেই দিছি ভ্যারাইটা আয়োড 1M, ভ্যারাইটা আয়োড 1M। এখন বলবেন কেন, কিন্তু কিসের জন্য? পোটেন্সি নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে, দেখে নিয়েন, উত্তর সব ওখানে দেওয়া আছে। ভীষণ বাড়া বাড়ছে, ও আওয়ার পরে 3 দিন বাড়ির বিছনার থেকে উঠতে পারেনি। এখন বলবেন স্যার আপনাকে মারতে আসেনি? আরে আমার রং মিস্ত্রি, মারতে আসবে কেন? আসলে আমার রং চুরি করে। এই তো আমি 3 দিনই ওর বাড়িতে গেছি, 3 দিনই ওর বাড়িতে গেছি, উপঢৌকন নিয়ে গেছি, উপঢৌকন নিয়ে গেছি, 3 দিনই সান্ত্বনা দিয়ে আসছি। আপনি উঠে দাঁড়াইতে পারবেন? মুখ দিয়ে বলাইছি যে আমার হাজারো কষ্ট হচ্ছে, আমি উঠে দাঁড়াইতে পারবো, মুখ দিয়ে বলাইছি আমি। এই যে ইন্সপায়ারেশন,
আপনার ওষুধ দেওয়ার দরকার নেই। আপনি একটা সঠিক সাজেশন যদি দিতে পারেন, আপনি বিশাল বড় ডাক্তার হতে পারেন। আমি 3 দিন ওর বাড়িতে গেছি। আপনি পারবেন। 72 ঘন্টা পার হয়েছে, পারেনি। আমার মনেও আঘাত লাগছে, আল্লাহ কি যে করলাম। 4 দিন পার হইল, ব্যথা একই রকম আছে। ও বলে যে কোনো ওষুধ খাবো, যে না আমি তো জানি 1M দিছি, বাড়বেই। এখন বলবেন 30 দিলে কি হইতো? আমি ওই রুগী ঢোকা না, রুগী ধরে রাখা ডাক্তার না। হয় ভালো হইতে হবে আর নালে যাইতে হবে, সোজা কথা। 4 দিন পার হয়েছে, আমিও নিজে টাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 6ষ্ঠ দিন গেছে, তাও তার বাড়িতে গেছি, জিব্বাত কামড় ধরে কিছু বলিনি, খালি মুখে হাসি দিয়ে চলে আসছি। 7ম দিন সকালবেলা আবার ফোন দিছে, ডাক্তার আজকে একটু ব্যথা কম। আমি তখন গ্লাসের পানি খাই, ব্যথা কম। 7ম দিনে যে ওষুধ লাগবে, আর আমি বিকালবেলা নিয়ে যাব। আমি 2 ড্রামের বোতলে 1 বোতলে ওষুধ দিছিলাম, কারণ কাছের মানুষ আমার বাড়িতে কাজ করবে, আমি তো জানতে পারবোই কি হচ্ছে না হচ্ছে। আর পয়সাও যেহেতু নেইনি, ভালো করতে হবে মানুষটাকে, ভালো করতে হবে মানুষটাকে। বাস, আমি 2 বোতল ওষুধ নিয়ে বিকালে চলে গেছি। এটা সকালে খাবেন আর এটা বিকালে খাবেন, এই টেস্ট। ও যত পরে 2 বোতল খায় তত বেটা ভালো হয়। পরে 10M একটা ডোজ দিছিলাম। ও বেটা এখনো আমার চেম্বারে আসলে দেখবেন যে বসে থাকে সন্ধ্যার পর থেকে। ওর গাড়িও লাগে না, ওর এখন কনফিডেন্সও আসছে, ও একা একা এখন কাজও করে। কৃতজ্ঞতা স্বরূপ সন্ধ্যার পরে এসে আমার চেম্বারে বসে থাকে। অপারেশন করতে হতো। এই সেই ব্যারাইটায়ড, এই সেই ব্যারাইটায়ড। ব্যারাইটায়ড অ্যান্টিসিফিলিটিক, সিফিলিটিক মায়াজমের, কিন্তু এর মধ্যে শরিক ভাবও আছে। কোন দিক থেকে? যখন আমরা বাচ্চাদের দিকে, চিলড্রেন, শিশুদের দিকে তাকাবো, তখন ওই যে বলছিলাম বাচ্চাদের গলার কাছটা মোটা, নিচের দিকটা পাতলা, এরা প্রচণ্ড চঞ্চল, এরা প্রচণ্ড দ্রুত, এরা এত পরিমাণ সারাদিন খাটে, সারাদিন দৌড়ায়, সারাদিন হাঁটে, সারাদিন খেলে, কিন্তু এদের মধ্যে কোনো ক্লান্তি ভাব আসে না। যেসব বাচ্চাদের প্রচণ্ড ক্ষুধা, কিন্তু সেই অনুযায়ী ধরেন যে সেই ম্যারাথন আর বার্গার বিশাল বড় বড় 2টা করে খেয়ে নেবে, 2 গামলা ভাত খেয়ে নিচ্ছে, কিন্তু ব্যাটার গায়ে গোস্ত লাগে না। আবার গোল গোল বড়য়ের মতন গায়ে ফুলেও আছে, ওদের জন্য আপনি ব্যারাইটায়ড চিন্তা করতে পারেন। যেই এক্সামিনেশন আসছে ওই টনসিল গ্ল্যান্ড ফুলছে, কি বলছি, যেই এক্সামিনেশন আসছে ওই টনসিলের ব্যথা শুরু হয়েছে, ওই ওকে ব্যারাইটাকার দেওয়া লাগবে। কথা লিখে নেন, স্পষ্ট লেখেন। পরীক্ষা আসছে, গলা ফুলছে, ব্যারাইটাকার দেওয়া লাগবে। কে বলছে? ডাক্তার সাহেব। কাম না হইলে ডাক্তার সাহেব ধরবো, কাম তো হইতে বাধ্য, 100-তে 100। আগো তুমি ভালো করে পড়ছো দেখছি ছেলে, রেজাল্ট ভালো হবে তো? ও সুবহানাল্লাহ, ওই গলা ধরে বলে, আব্বু আমার গলা ব্যথা করতেছে। আরে তুই যে এখনই ভালো করে পড়ছিলি, সেজন্য তো অভিনন্দন জানাইতে আসলাম, আর তুই কাঁদতে লাগলি মানে? আব্বু বলো না, তুমি যেই ওই কথা বললে আমার মধ্যে কেমন জানি ধক করে উঠলো আর আমার গলা ব্যথা হতো। অ্যান্টিসিপেশন রুব্রিক্স, মেন্টাল রুব্রিক্স লাগান, ওখানে দেখেন ব্যারাইটায়ড আছে, ওখানে কি আছে? ব্যারাইটায়ড আছে, রুগীকে দিতে পারেন। যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, বাইরে কি পোশাক পরে গেলে সুন্দর লাগবে নাকি ল্যাংটা লাগবে ও বিষয়েও যাদের কোনো নলেজ নেই, তাদের জন্য আমরা ব্যারাইটায়ডকে চিন্তা করতে পারি। ওকে কোনো প্রশ্ন করেছেন, ও বেটা হয়ে গেছে অসুস্থ, আমরা সেখানেও ব্যারাইটায়ডকে চিন্তা করতে পারি। কিন্তু ব্যারাইটায়ডের মান 1, ব্যারাইটাকার্বের মান 4। কিন্তু এটা যদি মানসিক পরিশ্রম হয়, ওটা ওই প্রশ্নটা যদি মানসিক কেন্দ্রিক, মানে ওকে একটু ক্যালকুলেশন করতে হবে, আর সে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে ওই যে আয়োডিনামের গল্প বলে আসলাম, এরা কি অত্যন্ত চঞ্চল, দ্রুত, বলে আসলাম না প্রথম দিকের গল্প।
সেই গল্প এখানে জুড়ে দেন, ব্যারাইটার মান কমে যাবে, আয়োডিনামের মান বেড়ে যাবে। এখানেও ব্যারাইটা আয়োড দিতে হবে। এরা শারীরিক পরিশ্রম কিছুটা করতে পারলেও মানসিক পরিশ্রম করতে পারে না। বাচ্চারা দল বেঁধে মাঠে খেলছে, তাদের বন্ধুত্ব যাদের সাথে খেলছে 5 মাসের বন্ধুত্ব। আপনার ব্যারাইটা আয়োড না, অল ব্যারাইটা গ্রুপের যদি কেউ একজন থাকে ওইখানে প্রতিনিধি হইতে পারবে না, বরং ওই প্রত্যেকদিন মার খাবে, প্রত্যেকদিন মার খাবে, প্রতিদিন মার খাবে। এরা বিভিন্ন ধরনের স্বপ্ন কল্পনা ব্যারাইটা করতে পারে না, যখন আয়োড এসে যুক্ত হবে তখন করতে পারে। একটাও বাস্তব না, সব ডিস্ট্রাকটিভনেস, সব সিফিলিটিক, সব কি সিফিলিটিক। ব্যারাইটা গ্রুপের যতগুলো উচ্চ পর্যায়ের চিন্তাধারা, চিন্তার দিকে যেতে পারে এরকম ক্ষমতাসীন দুটো মেডিসিন আছে, একটা হলো ব্যারাইটা আয়োড আর একটা হলো ব্যারাইটা কার্ব। যদিও শারীরিকভাবে সে ল্যাংড়া চড়া, তারপরেও পারে। এইভাবে যদি আমরা ব্যারাইটা আয়োডকে নিজের মতো করে মনে রাখতে পারি, প্রতিচ্ছবি আঁকাইতে পারি, তাহলে আমরা টনসিলের জন্য, যে কোনো গ্ল্যান্ডের জন্য, লিউকোসাইটোসিসের জন্য হর হামেশায় ব্যারাইটা আয়োডকে ব্যবহার করতে পারি। ক্লিনিক্যালি দুটো পয়েন্ট, টনসিল বা যে কোনো শরীরের গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, আর আরেকটা স্পেসিফিক ডিজিজ ওয়াইজ লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিসের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এখন কথা হলো লিউকোসাইটোসিস কি, এটা আসতে পারে। লিউকোসাইটোসিস কি? কোনো কারণে আপনার হোয়াইট ব্লাড সেল বেড়ে গেছে, যেমন করোনা হইলে হচ্ছে, আপনারা সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আরও একটা পয়েন্ট, ঠান্ডা লাগতে মানে জন্মের 7 দিনের মাথার থেকেই ঠান্ডা লাগা শুরু। যদিও ক্যালকেরিয়া, ব্যাসিলিনাম, টিউবারকুলিনামের মতো ওষুধগুলো আছে, কিন্তু এই স্ট্রাকচার পাইলে ওই ক্যালকেরিয়া, টিউবারকুলিনাম, ব্যাসিলিনামের মতো ব্যারাইটা আয়োডও খুব ভালো কাজ করে। আশা করি ব্যারাইটা আয়োডটা আপনাদের উপলব্ধিতে, আপনাদের চিত্তে প্রতিস্থাপন করতে পেরেছি। আপনারা বাকিটা পড়বেন, তাহলে আজকের এই আলোচনা সার্থক। খুঁজে খুঁজে ব্যবহার করবেন, তাহলে আমি আজ যত আনন্দ নিয়ে, ইন্সপাইরেশন নিয়ে, তোতা পাখির মতো উইদাউট নোটস ম্যাথমেটিকাকে আলোচনা বলে যাচ্ছি, যখন আপনারা প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক এইভাবেই বলতে পারবেন, পড়বেন, বিভিন্ন বই থেকে পড়বেন এবং কাজে লাগানো। আমরা নেক্সট দিন কি পড়ব এটা জানিয়ে দেব। আমার আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে এ বিষয়ে অবশ্যই 5 মিনিট বলতেই পারেন। অসাধারণ আলোচনা করার জন্য আবারও ধন্যবাদ সাদ ভাইকে। প্রতি শুক্রবার আলোচনার একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, পরবর্তীতে একবারে বলার তিনি আমাদেরকে একটা গ্রুপ উপহার দিয়েছেন। তিনি এটিকে অনেক বড় করার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আপনার সাথে থাকবো, আপনাদের সহযোগিতা কামনা। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, হয়তো কারো কোনো জিজ্ঞাসা নেই, তবে আমার একটা জিজ্ঞাসা আছে। ঔষধ সম্পর্কে বা আজকের ক্লাস সম্পর্কে না,
আমি আপনার ফেসবুকে একটা পোস্টে কমেন্ট করেছিলাম যে রোগী এসে চিকিৎসককে বলছে যে টাকা যত লাগে লাগুক, আপনি আমার চিকিৎসা করেন। এ বিষয়ে আমি একটা মন্তব্য করেছিলাম। আমি পরবর্তীতে আপনাকে জানিয়েছিলাম যে সঠিকটা আমাকে বলে দেন। ক্ষেত্রে আমি আর কোনো উত্তর পাইনি। আজ এখানে আপনার কাছ থেকে আবারও জিজ্ঞাসা করব যে সঠিক উত্তরটি কি হবে, একটু বলবেন। ওরা দেখিনি কি প্রশ্ন করেছিলেন, কমেন্টস গুলো চলে আছে, দেখে জানিয়ে দেবো, ওখানে লিখে দেবো। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আলোচনা এই পর্যন্তই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভরাত্রি। দেখা হবে আগামী শুক্রবার। অনেক শুক্রবারে আমি বাইরে থাকি, আপনারা আলোচনা করবেন আগামী 6 তারিখ। আল্লাহ হাফেজ। জি, আমি এক্ষেত্রে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরের খুব প্রভাব চলছে। এক্ষেত্রে রোগীর প্লাটিলেট সংখ্যা কমে যাচ্ছে। জি, ধন্যবাদ। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় ভাইয়ের থেকে আমরা একটা ঔষধের দিক নির্দেশনা পেয়েছিলাম, ব্যারাইটায়োড। আজকে সেই ওষুধের উপরে তিনি একটা প্রাণবদ্ধ আলোচনা করতে চলেছেন। তা আমি উক্ত পোস্টের নিচেই কমেন্ট করেছিলাম যে এক্ষেত্রে আমি রোগীকে ওষুধের পাশাপাশি পেঁপো খাওয়ার উপদেশ দিই, যে পাকা পেঁপো পেলে খাবে। যদিও পেঁপো গাছের সবুজ পাতার রস যদি ছেঁচে রোগীকে খাওয়ানো হয়, এটা চরম মাত্রায় উপকার, কিন্তু এটা রুচিতে অনেকে টানে না। সেক্ষেত্রে আমি এটা নিয়ে বেশ খানিকটা ভেবেছিলাম। ভাবার কিছু নেই, এটা ওষুধটা আগে থেকেই প্রস্তুত ছিল, যেটাকে আমরা কারিয়া পেপিয়া বলি। এটাও ঠিক প্লাটিলেট রক্তের প্লাটিলেট লেভেল বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বেশি ডেঙ্গু রোগী পাইনি, কারণ আমি হচ্ছে খুব সাধারণ গ্রামের একজন প্র্যাকটিশনার, জেনারেল প্র্যাকটিশনার। তো আমি 2 জন রোগী পেয়েছি যাদের ডেঙ্গু, আর সকলেই জানেন যে ডেঙ্গুর ক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম ওষুধটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে যদি আমি পোটেন্সি ওষুধের কথা বলি, পোটেন্সির কথা বলি, তাহলে মাদারের থেকেও 30, 30 and 200 ডোজ আমার কাছে খুব বেশি বেনিফিটেড মনে হয়েছে। এর পাশাপাশি যদি কোনো রোগীর প্লাটিলেট সংখ্যা কমে যায়, সেক্ষেত্রে আমি কারিয়া পেপিয়া ব্যবহার করেছি। এক্ষেত্রে পোটেন্সি আমি সর্বদা দুটো দিকে লক্ষ্য রেখে নির্বাচন করেছি। একটা হচ্ছে রোগীর যদি অ্যালার্জিক কন্ডিশন থাকে, তাহলে কখনোই কারিয়া পেপিয়া আমি মাদার টিংচার ফর্মে ব্যবহার করিনি আজ পর্যন্ত। সেটা ডেঙ্গুর ক্ষেত্রে হোক আর সাধারণ ক্ষেত্রে হোক, গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কারিয়া পেপিয়া অসাধারণ কাজ করে, এটাও আপনাদের জানা আছে। তো আমি যে দুটো ডেঙ্গু রোগীকে দেখেছি, ইউপেটোরিয়াম পারফোরিয়েটাম, একজনের 30 দিয়েই কাজ শেষ হয়েছে, সে সুস্থ। আবার একজনকে 200-এও যেতে হয়েছে। আমি 200 থেকে মাত্র 3টি ডোজ দিয়েছি, সেক্ষেত্রে তার জ্বর নির্মূল হয়েছে, তা চলে গেছে। জি, তখন আমি রোগীকে অ্যালার্জিক কন্ডিশনের বিষয়ে জিজ্ঞাসা করি যে তার কোনো অ্যালার্জিক কন্ডিশন নেই, চুলকানি নেই, তার ইচিং, যেটাকে চর্মরোগ বলি আমরা, সোরিয়াসিস, সোরা মায়াজমের ভেতরে সোরা মায়াজম সবসময় থাকে, সুপ্ত ভাবে থাকে। তা রোগীকে আমি কারিয়া পেপিয়া 3x পোটেন্সিতে 1 সপ্তাহ কন্টিনিউ করতে বলি। আলহামদুলিল্লাহ এক্ষেত্রেও আমি আশানুরূপ ফল পেয়েছি। এটাই শেয়ার করার বিষয় ছিল। আমি 2টা অভিজ্ঞতা শেয়ার করার মনোপোষণ করেছিলাম, দুটো শেয়ার করেছি। এখন আমাদের মধ্যে আলোচনা রাখতে চলেছেন, আমি স্যারকে অনুরোধ করব, ডাক্তার জাহাঙ্গীর আলম। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন?
আপনি কি আমাকে বলছেন? জি জি, আপনাকে। জি জি বলেন। আপনি একটু আমাদের আলোচনা একটু অংশগ্রহণ করেন, আমাদেরকে কিছু নতুন কিছু শেখান, এটাই আপনার কাছে আশা ব্যক্ত করছি। বিষয়টা হচ্ছে এটা ব্যবহার করার কোনো সৌভাগ্য আমার এখনো হয়নি, বিধায় এটা সম্পর্কে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নেই আমাদের। এটুকুই বলবো। আর আমি আজকে একটু সারাদিনই জার্নিতে ছিলাম, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলাটা একটু কঠিন হচ্ছে। রেস্ট নিচ্ছি তো, আপনারা একটু আলোচনা করেন, আমি শুনছি। জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কন্ডিশনে দিলে কি কোনো সমস্যা হয়? জি জি জি, অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে যদি কারো কোনো পেশেন্টের যদি ক্যারিয়াপেপিয়া মাদার টিংচার ফর্মে দেওয়া হয় আর তার যদি অ্যালার্জিক কন্ডিশন থাকে, তাহলে এটা চরম পর্যায়ে বৃদ্ধি পাবে। এটা আমি পরীক্ষিত পাইনি। আমার যে শ্রদ্ধেয় স্যার আছে তার থেকে আমার এটা জানা যে স্যার এইভাবে বেশ 2-3টা রোগীর জীবন প্রায় বিপন্নর পথে শেষে স্যার বলেছিলেন যে ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছিল অ্যালার্জিক এটা কন্ট্রোল করার জন্য। তিনি প্রথম থেকে আমাকে বারণ করে দিয়েছে। সেখান থেকে আমি সাবধানতা সর্বোচ্চ অবলম্বন করি। রোগীকে জিজ্ঞাসা করি যে আপনার কোনো খাবারের প্রতি বা কোনো চর্মরোগ ইতিমধ্যে হয়েছিল কিনা। কেস টেকিং এর বিষয়তে এটা তো অবশ্যই আছে যে পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্কিন ডিজিজ কোনো সাপ্রেসড করা আছে কিনা, এই বিষয়ে তো আমরা অবশ্যই জিজ্ঞাসা করি। তবে ক্যারিয়াপেপিয়া ঔষধ মাদার টিংচার ফর্মে কারো যদি গ্যাসের সমস্যার জন্যও দেওয়া হয়ে থাকে, তাহলে তবুও জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে আপনার শরীরে কোনো চুলকানির সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তবে অবশ্যই মাদার টিংচার অ্যাভয়েড করবেন। এখানে নিম্ন পোটেন্সি 3x থেকে আপনি শুরু করতে পারেন। জি ধন্যবাদ। জি, আমাদের এখানে অনেকজনই উপস্থিত আছেন। আমাদের মধ্য থেকে কোনো পার্টিসিপেন্ট কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতে চান তাহলে বলতে পারেন, আমরা আপনার অভিজ্ঞতা শুনবো। নির্ভয়ে নির্দ্বিধায় আপনি এখানে আপনার বক্তৃতা পেশ করতে পারেন।